আসসালামু আলাইকুম দর্শক, শুরুতেই সংবাদ শিরোনাম। আদালতে চাঞ্চল্যকর তথ্য দিলেন ফয়সালের সহায়তাকারী। রুমিন ফারহানা সহ ৯ নেতাকে বহিষ্কার করল বিএমপি। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম বললেন শেখ হাসিনা। খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করলেন রাহুল গান্ধী। নির্বাচনের আগে তালেবান সরকারের শীর্ষ কর্মকর্তার ঢাকা সফর ঘিরে আলোচনা ও কৌতূহল। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে সীমান্তে আত্মগোপনে সহায়তার অভিযোগে গ্রেফতার আমিনুল ইসলাম রাজু আদালতে স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছেন। ৫ দিনের রিমান্ড শেষে সোমবার রাজুকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের ইন্সপেক্টর ফয়সাল আহমেদ। আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় তার রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তার জবানবন্দির রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান। বুধবার দুপুরে রাজুকে মিরপুর ১১ থেকে গ্রেফতার করা হয়। ওই দিনই তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়। আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ডিবির মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ আসামির জবানবন্দি রেকর্ড করার আবেদন জানান। আবেদনে উল্লেখ করা হয়, আমিনুল ইসলাম রাজু প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সালকে সীমান্ত দিয়ে পালিয়ে যেতে সহযোগিতা করার কথা স্বীকার করেছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারায় এ জবানবন্দি রেকর্ড করা প্রয়োজন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রুকনুজ্জামান রাজুর জবানবন্দি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৪ ডিসেম্বর মিরপুর ১১ এলাকা থেকে আমিনুলকে গ্রেফতার করা হয় এবং পরদিন আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। চাঞ্চল্যকর এ হত্যা মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে রাজুসহ ৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন। জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ গঠন করে মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন শরীফ ওসমান হাদি। গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি মাথায় গুরুতর আহত হন। প্রথমে ঢাকা মেডিকেল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। এ ঘটনায় গত ১৪ ডিসেম্বর পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের, যা পরবর্তীতে হাদি মারা যাওয়ার পর হত্যা মামলায় রূপান্তরিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ৯ নেতাকে বহিষ্কার করেছে। মঙ্গলবার ৩০ ডিসেম্বর সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কার হওয়া নেতারা হলেন জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, মুহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ চাকসু মামুন ও ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্চারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। এই নেতাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই নেতাদের বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২ অর্থাৎ সারাইল ও আশুগঞ্জ আসনটি শরিক দল জমিয়াতে উলামায়ে ইসলামকে ছেড়ে দিয়েছে বিএনপি। এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পেয়েছেন জমিয়াতের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে মনোনয়ন না পেলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন তার দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বর্তমানে ভারতে নির্বাসিত জীবন কাটানো শেখ হাসিনা এক শোক বার্তায় জানিয়েছেন, বাংলাদেশি গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে এই দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম। মঙ্গলবার ৩০ ডিসেম্বর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই শোক বার্তাটি প্রচার করা হয়। শেখ হাসিনা তার বার্তায় উল্লেখ করেন যে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিশেষ করে বিএনপি নেতৃত্বের ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। ঢাকা ও ভারতের কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর এটি শেখ হাসিনার পক্ষ থেকে আসা প্রথম কোনো বড় ধরনের আনুষ্ঠানিক শোকবার্তা। তিনি তার বার্তায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শেখ হাসিনা বলেন, আমি তার ছেলে তারেক রহমান ও পরিবারের অন্যান্য শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। আশা করছি মহান আল্লাহ তার পরিবারের সদস্যদের এবং বিএনপির সবাইকে এই শোক কাটিয়ে উঠতে সহায়তা করবেন। রাজনৈতিক বৈরিতা থাকা সত্ত্বেও দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে শেখ হাসিনার এই শোক বার্তা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আর ১.৫ মাস বাকি থাকতে ঢাকা সফর করেছেন আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফার্স্ট পলিটিক্যাল ডিভিশনের মহাপরিচালক নূর আহমদ নূর। তার এই সফরকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এক সপ্তাহের সফরকালে নূর আহমদ নূর বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ বিভিন্ন ইসলামপন্থী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া তিনি ঢাকা ও আশেপাশের কয়েকটি কওমি মাদ্রাসা পরিদর্শন করেছেন। এর আগে গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ ৭ জন ইসলামপন্থী নেতা ও পণ্ডিত আফগানিস্তান সফর করেছিলেন। তখন তারা তালেবান সরকারের একাধিক মন্ত্রী ও কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন বলে জানা যায়। সফর শেষে মামুনুল হক জানিয়েছিলেন, তালেবান সরকার বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে আগ্রহী। এর ৩ মাসের মাথায় তালেবান সরকারের একজন শীর্ষ কর্মকর্তা ঢাকায় আসায় বিষয়টি নতুন করে গুরুত্ব পাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, নূর আহমদ নূরকে বাংলাদেশ সরকারিভাবে আমন্ত্রণ জানায়নি। সেই কারণে তার এই সফরকে ব্যক্তিগত বলে উল্লেখ করা হচ্ছে। তবে তিনি কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করেছেন কিনা সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনও স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। গত ২১ ডিসেম্বর রাত ১:১২টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ২৫ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা পরিদর্শনে যান নূর আহমদ নূর। সেখানে মাদ্রাসার শিক্ষক ও খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সঙ্গে তার বৈঠক হয়। বৈঠকে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাহফুজুল হকও উপস্থিত ছিলেন। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে সেই বিষয়ে সংশ্লিষ্টরা মন্তব্য করতে রাজি হননি। খেলাফত মজলিসের মহাসচিব জালালউদ্দিন আহমদ দাবি করেন, এটি কোনো দলীয় বৈঠক ছিল না। তিনি বলেন, দলের প্রতিনিধি হিসেবে নয়, একজন শিক্ষক হিসেবে আমাদের আমিরের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। ২০২১ সালে ক্ষমতায় ফেরার পর এখন পর্যন্ত রাশিয়া ছাড়া আর কোনো দেশ আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে স্বীকৃতি না দিলেও ভারতসহ বেশ কয়েকটি দেশ আফগানিস্তানের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক যোগাযোগ বজায় রেখেছে। সম্প্রতি তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফরও আলোচনায় আসে। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, ভারতের পর তালেবান সরকার সম্ভবত বাংলাদেশের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিক করতে চাচ্ছে। এই সফর সেটিরই অংশ হতে পারে। বাংলাদেশ আফগানিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আবু সায়েম খালেদ জানান, সফরের অন্যতম উদ্দেশ্য দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ। তবে বিস্তারিত জানতে চাইলে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সরকারিভাবে স্পষ্ট তথ্য না থাকায় নূর আহমদ নূরের ঢাকা সফর নিয়ে বিভিন্ন মহলে সন্দেহ ও কৌতূহল তৈরি হয়েছে। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, এই বিষয়ে সরকারের উচিত স্পষ্ট ব্যাখ্যা দেওয়া।